আর মাত্র কয়েক ঘন্টা পর ম্যাচ। সেই ম্যাচে একাদশ কেমন হতে যাচ্ছে সেটাই আপনাদেরকে জানাবো। আপনারা জানেন আর মাত্র 2 ঘন্টা পর বাংলাদেশ দলের টিম মিটিং, ম্যানেজারিয়াল যে মিটিং হয় একাদশে কারা কারা খেলবে হংকংয়ের বিপক্ষে, সেই বিষয়ে কিন্তু আসলে হেড কোচ হাভিয়ের ক্যাপেরা, সহকারী কোচ হাসান আল মামুন এবং টিম ম্যানেজার সবাই মিলে কিন্তু আসলে বসবেন যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ ম্যাচটায় কাকে কাকে খেলানো যেতে পারে, সবশেষ সূত্র থেকে যাদের খেলানো হতে পারে সে বিষয় নিয়ে আমি আসলে এই লাইভটা করছি। এই বিষয়ে আপনাদের আমি যতটুকু জানি জানানোর চেষ্টা করব। আপনারা জানেন যে প্রথম ম্যাচে বেশ কয়েকটা ভুল ছিল হেড কোচ হাভিয়ের ক্যাপেরার অদূরদর্শিতায়। বাংলাদেশ কিন্তু প্রথমার্ধে সমিত, ফাহমিদুল, জামাল এবং জায়ান এরকম বড় বড় ফুটবলারদের ছাড়াই কিন্তু খেলতে নামে, জানিয়ে চরম সমালোচনার মুখে পড়তে হয় হেড কোচ হাভিয়ের ক্যাপেরাকে। দ্বিতীয় ম্যাচে কি তিনি সেম কাজ করতে যাচ্ছেন? তাহলে তো নিশ্চিতভাবেই এই ম্যাচেও বাংলাদেশ খুব বেশি ভালো করার কথা না। নিশ্চয়ই হাভিয়ের ক্যাপেরা সেই প্ল্যান থেকে কিছুটা হলেও সরে এসেছেন, যার ফলস্বরূপ আমরা গতকাল যে প্রি ম্যাচ কনফারেন্স হয়েছিল সেখানে কিন্তু ক্যাপেরা ইঙ্গিত দিয়েছিলেন যে এই ম্যাচে নিশ্চিতভাবেই প্রথম একাদশে কিছু চেঞ্জ আসছে। কারা কারা থাকছে সেই চেঞ্জে তো বলতে চাই, এখন পর্যন্ত এটা নিশ্চিত ফার্স্ট 11-এ খেলছেন সমিত সোম এবং জায়ান আহমেদ। আপনি জানেন যে সমিত সোম মাঝমাঠ থেকে বল সাপ্লাই, ক্রস, পাওয়ার শট এগুলো কিন্তু দুর্দান্ত। সিঙ্গাপুর ম্যাচেই আমরা দেখেছি, শেষ ম্যাচে বদলি হিসেবে নেমে কতক্ষণ খেলেছেন, 20 মিনিট, তার মধ্যেই একটা গোল করেছেন চমৎকার হেডে, যেটা আমরা ইউরোপিয়ান ফুটবলেই দেখি। এরকম ভাসমান বল থেকে হেডে বাংলাদেশ খুব কমই গোল করতে পারে, সমিত সোম যেটা করেই দেখিয়েছেন। তারপরে আমরা দেখলাম জায়ান আহমেদ, যিনি বেশ কিছু দুর্দান্ত ক্রস দিয়ে নিজের ওপেনিং ম্যাচটাকে স্মরণীয় করে রেখেছেন এবং তিনি চিনিয়েছেন তার ক্যাপাবিলিটি, তিনি কত এই বয়সেও, এবং সেই কারণেই লেফট ব্যাকে কিন্তু আজকে জায়ানকে আমরা দেখতে পারি। বাংলাদেশের ফরমেশনটা কেমন হতে পারে? বাংলাদেশের ফরমেশনটা আমরা দেখি সাধারণত ডায়মন্ড শেপেই খেলে থাকে 4-4-2-তে, কিন্তু এই ম্যাচে বাংলাদেশ কিন্তু যতটা শুনতে পাচ্ছি 4-3-3 যে চিরাচরিত একটা ফরমেশন আছে সেই ফরমেশনে কিন্তু খেলানো হতে পারে। তাহলে এই যে 4-4-3 এখানে কে কোন পজিশনে খেলবেন? 4-এ অর্থাৎ ব্যাক 4-এ খেলতে পারেন তপু বর্মন। আপনারা জানেন তপু বর্মন বাংলাদেশে যেই ইনজুরিটা ছিল সেই ইনজুরিটা কিছুটা কাটিয়ে উঠেছিলেন, শেষ ম্যাচে তিনি নেমেছিলেনও এবং শেষ দিকে তিনি একটা গোলের চান্সও ক্রিয়েট করেছিলেন। সেই তপুকে কিন্তু ম্যাচের প্রথম থেকে দেখা যেতে পারে এবং তার সাথে খেলতে পারে তারেক কাজী এবং 2 ব্যাক উইংয়ে কারা খেলতে পারে? আপনারা জানেন যে লেফট উইংয়ে জায়ান আহমেদ মোটামুটি কনফার্ম এবং রাইট উইংয়ে খেলতে পারে আপনার এই ম্যাচে সাদউদ্দিনকে এই ম্যাচে দেখা যাবে না, তবে তাদের সঙ্গে বিকল্প হিসেবে আপনারা চিন্তা করছেন মোহামেডানের শাকিল আহাদ তপু গত ম্যাচে খেলেছিল, তবে তিনি খুব একটা সুবিধা করতে পারেনি, সেক্ষেত্রে তাজউদ্দিনের কিন্তু খেলার একটা চান্স আছে। এরপরে আসতে চাই আসলে মাঝমাঠ আসলে বল সার্কুলেট করে, মাঝমাঠের সেই লাইফ লাইন কিংবা নিউক্লিয়াস আমরা বলতে পারি হামজা চৌধুরীকে। সেই হামজা চৌধুরীকে কেন্দ্র করে কিন্তু আসলে অনেক প্ল্যান গোছাতে হবে। আপনি জানেন হামজা চৌধুরী যেই মানের ফুটবলার, সেই মানের ফুটবলার কিন্তু এই সিঙ্গাপুর এবং বাংলাদেশ বলেন এবং এই সাবকন্টিনেন্টে অনেক দেশেই নেই। অর্থাৎ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার, তাকে ঘিরে নিশ্চিতভাবেই একটা আবহ থাকবে, নিশ্চিতভাবে একটা পরিকল্পনা থাকবে হংকংয়ের। সে কারণে খুব ভাইটাল একটা রোল প্লে করতে হবে এই ম্যাচে হামজা চৌধুরীকে। তাকে সাহায্য করবেন মাঝমাঠে ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। আমরা জানি যে জামাল ভুঁইয়া সবসময় খেলতে চান এবং দেশ ছাড়ার আগেও তিনি বলেছিলেন তিনি খেলতে চান, তিনি অধিনায়ক, কিন্তু অদ্ভুত কারণে ক্যাপ্টেনরা তাকে খেলান না। কিন্তু যখন জামাল ভুঁইয়া খেলে তখন কিন্তু নিশ্চিতভাবেই বাংলাদেশ ভালো খেলে এবং বাংলাদেশ কিন্তু তখন আমরা দেখি লাস্ট ম্যাচেও জামালের একটা অ্যাসিস্ট থেকে কিন্তু গোল পেয়েছিল। অর্থাৎ জামাল খেলে কিন্তু বাংলাদেশ ভালোই খেলে, কিন্তু ক্যাপ্টেনরা তার স্বেচ্ছাচারিতার জন্য আমি বলবো যে আসলে কোনো এক অদ্ভুত কারণে জামালকে খেলান না। তবে এই ম্যাচে যেহেতু বাংলাদেশে আসলে একদম জয় ছাড়া কোনো পথ নেই, আগামী 3টা ম্যাচে এফসি এশিয়ান কাপ বাছাই করবে, 3টাতেই আসলে জয় পাইতে হবে। সেই কারণে কিন্তু আসলে এই ম্যাচে পুরো 3 পয়েন্ট পেতে হবে, ড্র করার কোনো সুযোগ নেই। তাই হাভিয়ের ক্যাপেরা নিশ্চয়ই জামালকে প্রথম একাদশেই নামাবেন এবং সঙ্গে থাকতে পারেন সমিত সোম
এবং সমিত সোমকের কথা তো আমি একটু আগে বললামই যে অনেক পাওয়ারফুল একজন প্লেয়ার। গত ম্যাচে প্রথমার্ধে না নামার জন্য আপনারা বলেছিলেন সমিত ফিট না। আসলে সমিতের মতো একজন প্লেয়ার হাফ ফিট থাকলেও বাংলাদেশের অনেক প্লেয়ারের চেয়ে ভালো খেলবেন। আপনি জানেন সে আসলে ইউরোপের কানাডিয়ান প্রিমিয়ার লিগে খেলে এবং জাতীয় দলের হয়েও তিনি 2টা ম্যাচ খেলেছেন। আসলে এত বড় জাতীয় দল বলতে বলেছে কানাডা জাতীয় দলের হয়ে, বাংলাদেশের হয়েও তিনি 2টা ম্যাচ খেলে ফেলেছেন। আজকের ম্যাচটা খেলে 3 নম্বর ম্যাচ হবে। তো এত বড় মাপের একজন প্লেয়ার যখন হাফ ফিটও থাকে তখন তার যে ক্যালিবার থাকে সেটা কিন্তু আমরা শেষ ম্যাচে দেখেছি, তিনি দুর্দান্ত খেলেছেন। এখন তো নিশ্চিতভাবে তিনি কিছুটা ফিট হয়েছে। এবার শেষে গোল করার দায়িত্বটা কাকে নিতে হবে? বাংলাদেশ এই বছরে মোট গোল করেছে 6টা, যার মধ্যে 3টাই করেছে কিন্তু আসলে গত ম্যাচে। 4 ম্যাচে 6 গোল, যার মধ্যে 3টাই গত ম্যাচে করেছে। অর্থাৎ এই ম্যাচে গোল যারা করবে তারাই কিন্তু আসলে এগিয়ে থাকবে। ফুটবল গোলের খেলা, গোল ছাড়া আসলে অন্য কিছু ভাবার কোনো উপায় নেই। গোল করতেই হবে বাংলাদেশে। গোল করার দায়িত্বটা কারে নামে আছে? গোল করার দায়িত্ব নিতে হবে মোরসালিনকে, ফাহমিদুলকে এবং রাকিবকে। এখন পর্যন্ত এই 3 জনকে আসলে মূল একাদশে অর্থাৎ ফার্স্ট 11-এ খেলানোর একটা সম্ভাবনা আছে। আপনি জানেন মোরসালিন শেষ ম্যাচে একটা গোল করেছিল এবং মোরসালিনের দূরপাল্লার শটে গোল করার অনেক অভিজ্ঞতা আছে। সেই জায়গা থেকে সেগুলো তিনি কাজে লাগাতে পারেন। এবং ফাহমিদুল ইসলাম আপনারা জানেন যে তিনি অনূর্ধ্ব 23-এ দুর্দান্ত খেলেছিলেন ভিয়েতনামে। লাস্ট ম্যাচে একটা গোলও পেয়েছিলেন ভিয়েতনামে অনূর্ধ্ব 23 যেই টুর্নামেন্টটা ছিল। বাংলাদেশের সঙ্গে গত ম্যাচে হংকংয়ে ঘরের মাটিতে শেষ দিকে নেমেছিলেন, সেখানেও তিনি চেষ্টা করেছেন ভালো কিছু অ্যাটাক ক্রিয়েট করার জন্য, ভালো কিছু বল সাপ্লাই দেওয়ার জন্য, ভালো কিছু ক্রস করার জন্য, ভালো কিছু ড্রিবলিং করার জন্য। হ্যাঁ, সেই জায়গা থেকে ফাহমিদুলকে খেলানোর একটা কথা রয়েছে। এবং সবশেষ রয়েছেন রাকিব। আমরা জানি রাকিব দীর্ঘদিন ধরে আসলে গোল খরায় ভুগছে। সেই জায়গা থেকে রাকিব যদি আজকের ম্যাচে ঝরে উঠতে পারে তাহলে কিন্তু নিশ্চিতভাবেই বাংলাদেশ ম্যাচে জিতবে। বাংলাদেশ আসলে শক্তিমত্তায় কিন্তু মোটেও পিছিয়ে নয়। আমরা দেখেছি গেল ম্যাচে বাংলাদেশ লিড নিয়েছিল, সেখান থেকে 3-3 গোলে ড্র করার দিকেই আগাচ্ছিল, শেষমেশ 4-3 গোলে হেরে যায়। অর্থাৎ হংকং যে আসলে কতটা পাওয়ারফুল দল সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। 38 ধাপ এগিয়ে থাকলেও মাঠের খেলায় কিন্তু বাংলাদেশ বেশি এগিয়েছিল। এবং আজকেও মাঠের খেলা এবং দিনটা যদি বাংলাদেশের হয়, একটা উইনিং মোমেন্টাম তৈরি করতে পারে এবং এগিয়ে থাকার পরে যে দেয়াল তৈরি করার দরকার ডিফেন্সে, সেটা যদি ক্রিয়েট করতে পারে বাংলাদেশ কিন্তু নিশ্চিতভাবেই ম্যাচটা জিতবে বলে আমার বিশ্বাস। সেই জায়গা থেকে বাংলাদেশ আজকে কোনো ভুল করা যাবে না। হাভিয়ার কাবরেরা নিশ্চয়ই তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে। তিনি গেল 3 ম্যাচে এশিয়ান কাপ বাছাই পর্বে যেরকম ইচ্ছে মতো টিম সাজিয়েছে, ইন্ডিয়া ম্যাচে, সিঙ্গাপুর ম্যাচে, হংকং ম্যাচে, সেরকম আসলে করার কোনো সুযোগ নেই। এই ম্যাচে তারও আসলে চাকরি বাঁচানোর একটা ম্যাচ, সবাই বলছে, আমরা জানি না আসলে ভবিষ্যৎ কী আছে। সেই জায়গা থেকে বাংলাদেশ কিন্তু নিশ্চিতভাবেই আজকে একাদশ নির্বাচনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এনভায়রনমেন্ট নিয়ে বলতে হয়, এনভায়রনমেন্ট খুবই ভাইটাল একটা রোল প্লে করতে পারে। আজকে আপনারা জানেন যে রিয়াল মাদ্রিদে আমরা যেরকম ছাদ খোলা, ছাদ বন্ধ যেরকম মাঠ দেখতে পাই, অর্থাৎ ছাদ বন্ধ করে একটা আবদ্ধ সিচুয়েশনে, আবদ্ধ একটা পরিবেশে প্রতিপক্ষকে ঘায়াল করার চেষ্টা করে, ঠিক একইভাবে কিন্তু বাংলাদেশকে 50,000 দর্শক ভয় দেখাতে যাবে। কিন্তু টিম ম্যানেজমেন্ট থেকে যতটা জানতে পেরেছি, বাংলাদেশ ভালো খেললে কিন্তু তারা আসলে চুপ হয়ে থাকবে। সেই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে, অর্থাৎ তাদেরকে কোনোভাবেই ম্যাচে দাঁড়াতে দেওয়া যাবে না। চ্যাম্পিয়ন্স লিগে আমরা দেখেছি রিয়াল মাদ্রিদ তাদের ঘরে আর্সেনালকে ডেকে নিয়েছিল, কিন্তু আর্সেনাল ঠিকই ওরকম পরিস্থিতির মধ্যেই রিয়ালকে হারিয়েছিল। বাংলাদেশকে আজকে আর্সেনাল হতে হবে। বাংলাদেশকে আজকে নিজেদের সেরাটা দিয়ে লড়েই একটা জয় উপহার দিতে হবে, যেই জয় এখনও এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে পায়নি বাংলাদেশ। যেই জয়ের অপেক্ষায় বাংলাদেশ ছিল শেষ ম্যাচে, সেই গোলের ক্ষুধা, সেই জয়ের তৃষ্ণা আজকে এই হংকংয়ের স্টেডিয়ামে বাংলাদেশ পাবে কিনা সেটা জানতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টা। আর 2 ঘন্টা পর টিম মিটিং হবে, সেখানে স্কোয়াড নিয়ে আলোচনা হবে এবং একাদশে কারা কারা খেলছেন সেই বিষয় নিয়েও আসলে আমরা আশা করি আপনাদের জানিয়ে দিতে পারবো। আপাতত বিদায় নিচ্ছি বাংলাদেশ জাতীয় দলের টিম হোটেল থেকে। আমি মেহেদি নাইম, ধন্যবাদ।